রেডি? স্যার, আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য কি? আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এসছেন এখানে আমার বাড়িতে আসার জন্যে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি, প্রথম কথা, আপনারা জানেন যে সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে, একজন এমডি করা বা এমডি পাঠরতা, যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে এলএলএম করে পিএইচডি এনরোল করিয়েছে, স্নেহা মহাপাত্র তার নাম, তার বয়স যত তারই বয়স তো, এরও বয়স তাই। তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক, বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুক। যে গেছে সে ফিরে আসবে না। আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি। সঙ্গে সঙ্গে কিছু, আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার পরিবার, আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছেন। সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয়, দাস মহাপাত্র আছেন, সিংহ মহাপাত্র আছেন, আবার মহাপাত্র আছেন। সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে, এবং আমি তো এখন বিধায়ক, আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি, দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি, দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি। আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি, বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি, কাল নয় পরশু দিন রাত্রি 11:30 থেকে শুরু হয়েছে, সত্যি আমি বিধ্বস্ত। আমার ছেলে, তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত, আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত, আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে। এর অনেক উদাহরণ আছে, এখন বিশদভাবে বলবো না। তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। দেখুন, তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব, আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে, কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান, এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না, মানের মান নিজের কাছেই থাকবে। তবু তো মানুষ আমি, সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আঘাতে বড় আঘাত, তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আর আমার মেয়ে যে ইহলোক ত্যাগ করেছে, ওর আত্মার শান্তি পাক, সরকার পক্ষ নিশ্চিত, আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন, সুবিচার হোক, এর জন্যই আপনাদের ডাকা। শোভনবাবু, একটা কথা, এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন এই বিষয়টা কোনটা আপনাকে হার্ট করলো, কি বিষয়টাকে নিয়ে প্রচার চলছে? প্রচার চলছে এটাই, আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই এখন ইন্টার্নশিপ করছে আরজি করে, এবং সে এখন আন্ডারগ্রাউন্ড, সে এবং আন্ডারগ্রাউন্ড। ঠিকই, আমার সহধর্মিণী সুমনা মহাপাত্র, প্রাক্তন কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন। তো আমার ছেলে, আজকে আপনারা ফোনতে ধরতে পারেন, আমার ছেলে এখনও, উনি তো বিএমএইচ হয়ে আছেন, আমার ছেলে কোথায় আছেন? পাঁশকুড়া ব্লক 1
হেলথ সেন্টারের বিএমওইচ। স্বাস্থ্য প্রথমত আমি বলি, আমার ছেলে পাস আউট 2017 সাল, এসএসকেএম পিজি যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। 17 থেকে 18 ইন্টার্নশিপ করেছেন পিজিতেই, এসএসকেএমে। তারপর এসএসকেএমের ট্রমা সেন্টারে উনি 2 বছর হাউস স্টাফশিপ করেছেন। পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাঁদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি। পরবর্তীকালে তিনি আবার বিএমওইচের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিতপুর সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। আমি শুধু বলতে চাই, অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না। যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের অনেক অনেক শুভ হোক, তারা আরও উন্নয়ন করুন, আরও উন্নতি হোক তাদের। এই দিয়ে যদি তারা শান্তি পান, তাহলে শান্তিতে তারা থাকুন। আমার যন্ত্রণা, আমার স্ত্রীর যন্ত্রণা, আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই হজম করি। কারা রয়েছে বলে মনে করছেন এর পেছনে? আমি শুধু একটা কথাই বলবো, কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না, এটা প্রবাদ, কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায়। এর বেশি আর আমি কিছু বলবো না। ইঙ্গিত কি আপনার দলের দিকে কারো দিয়ে করছেন? আমি ইঙ্গিত, আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ। এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই। আপনি তো বলছেন যে না, এখানে আপনার কোনো কি ছেলে গভীর কোনো রকম ভাবে ষড়যন্ত্র দোষী রয়েছে? নয়, আপনি বলছেন যে কোনো রকম ভাবে ছেলে দোষী নয়। দেখুন, এটা বিচার বিভাগীয় তদন্ত চলছে। আমার ছেলে কি যে মানে সিংহ মহাপাত্রের নাম এসছে, আমরা সিংহ মহাপাত্র নই, আমরা মহাপাত্র। আর তার নাম, যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন, আমি তার নাম করব না। আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র। তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি, আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে, সেই ছবিটা আপনারা দেখে নেবেন। অন্যের ছবি আমার দিয়ে তারা চালাচ্ছেন এবং এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ, তারা যদি মশলা পায় তাহলে তারা তো আরো ছড়াবেই। মশলাটা কে দিল? তা তো বলতে পারবো না। ওই যে আপনাকে আমি বললাম, কাক কাকের মাংস খায়, প্রমাণিত। এই যে আপনার ছবি দিয়ে খবরগুলো দিচ্ছে, তো এটা তো আইনত অপরাধ বলা যায়, কারণ যেহেতু আপনার আইন বিভাগে আমি শুনুন, জনগণের বিচার সবচেয়ে বড় বিচার। আপনি জানেন, আজকে তো আমি আমার ছেলে যেভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর এটা তো একটা সেনসিটিভ ইস্যু, জনগণ তো বুঝবে না, কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে। অতএব জনগণই বিচার করবেন, আমি কোনো আইনেও যাব না। আর এটা নিশ্চিত সরকার পক্ষে যারা আছেন, মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি নিশ্চিত ট্রেজারি বেঞ্চে যেহেতু বসি, আমিও বলবো তারা যেহেতু আছেন তারা দেখবেন, তারা বলবেন। স্যার, আশঙ্কা করছেন যে পিটিএ মারার কথা বলছেন, কোথাও কি আশঙ্কা করছেন, হুমকি পাচ্ছেন? না, সে হুমকি পাইনি, কারণ আমরা দেখেছি তো গণরোষ কি হয়, বহু জায়গায় দেখেছেন তো। কেউ হয়তো নির্দোষ ছেলে পকেট মার, সে নয়, অন্যজন পকেট মেরেছে, তাকে ধরে ফেলে এমন পেটানি দেওয়া হলো সে মারা গেল। আমার ছেলে, এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন? মনে হলেও সে প্রকাশ আমি করব না। মানে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে। সে তো নিশ্চিত, না থাকলে এইভাবে এত সোশ্যাল মিডিয়া এত সব কেন হচ্ছে? আপনারা দেখুন, পুলিশ বিভাগ আছেন, সব আছেন। আজ থেকে 10 বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না, তাই আপনাদের উপর আস্থা রেখেই বলি, আপনারাই হচ্ছেন আসল তদন্তকারী। আমার সব খোলা, আপনারা তদন্ত করুন।
আমার ছেলে আজকে এখনো বিএমএইচ হয়ে সে ডিউটিরত, পারলে আমি আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আর আশা করি ও তো এআই মানে ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স অল ইন্ডিয়া মেডিকেলের ছিল, এবং যখন পিজিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তো আজকে নয়, সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছেন, আর আমি তো খুব লো প্রোফাইলে থাকি। দল যা সিদ্ধান্ত নেয়, দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন, এক কথায় আমাদের সাংসদ, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আমায় বলেছিলেন যে দিদিও নাকি বলেছেন সংগঠনে আসার জন্য, আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠনে আসতে হবে। যখন দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে সে দায়িত্ব পালন করেছি। আপনারা সবাই জানেন পঞ্চায়েতে কি ফলাফল হয়েছে। হয়তো আশানুরূপ হয়নি, তাই আমাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে। মাথা পেতে নিয়েছি, কোনো দিন কারো কাছে অভিযোগও করিনি। আমার স্বভাব তা নয়, আমি কারো বিরুদ্ধে অভিযোগ করি না, কারো বিরুদ্ধে কমপ্লেনও করি না। সম্রাটবাবু, এই যে আপনি বললেন যে এর আগে থেকেই দলের একাংশ আপনার উপরে আক্রমণ শানিয়ে আসছে, আজকের এই যে ঘটনা, কোথাও কি মনে হয়েছে যে এটাও একটা পার্ট সেই আক্রমণের? হতে পারে। ওই যে আপনাকে বললাম কাক কাকের মাংস খায়, এবার আপনি বুঝিয়ে দিন। পরশু থেকে আপনি বলছেন যে আপনার কাছে ফোন আসছে প্রচুর, সেই ফোনে কি কোনো হুমকির ফোন আসছে যার ভয়ে আপনি? হুমকি নয়, ফোন এসছে আপনার ছেলে এই করেছে, এইটা নিয়ে। আমি ভয় পাই না। মানসিকভাবে বিপর্যস্ত আপনি? হ্যাঁ, অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত। এই কারণেই দেখুন, আমাকে নিয়ে অপবাদ দিক, আমি রাজনীতি করি, রাজনীতির লোকেদের অপবাদ দিতে দেওয়া হয়, তাদেরকে ফুলের মালাও পরতে হয়, জুতোর মালাও পরতে হয়। কিন্তু নিষ্পাপ ছেলে, যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে, সে একজন ডাক্তার, উচ্চশিক্ষার জন্য এই কদিন আগে পরীক্ষা হলো, সে পরীক্ষা দিয়েছে, সেটার জন্যই আঘাত পাচ্ছে। আমার তো বয়স এখন 66 বছর অতিক্রম করে গেছে, কিন্তু আমার ছেলে তো 30 বছরের ছেলে। আজকে ওই মেয়েটি, সে আমারই মেয়ে ধরুন, তার উপর যে নারকীয় অত্যাচার হয়ে সে মারা গেছে, সেটাও যেমন দুঃখ দিচ্ছে, কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ, এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম, হয়তো বা কেউ বা কারা, আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পান। জানেন তো, লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে, আপনি সফট টার্গেট, আমি টার্গেট, সেই টার্গেট। কিন্তু আর কি করলে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি, আমি দল ভালো করে করি না, আমি আমার দায়িত্ব পালন করিনি, আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি, আমার তো কোনো পদ নেই। কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত, দলের প্রতীক, দিদির প্রতীক আমি নির্বাচিত। দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন, তাও আমি রাজি আছি। এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন যে মন্তব্য আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, এর বিরুদ্ধে কি আপনি আইনানুগ কোনো ব্যবস্থা নিচ্ছেন? যেহেতু সমাজ মাধ্যম, আমি আবার বলি, আইনে আমি যাব না, সে সামর্থ্য আমার নেই। আর এই দৌড়ঝাঁপ করা, আইন মানেই চলতে থাকবে। আপনি কি ভাবেন, আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই পাঁশকুড়ার কিছু মানে আমাদের দলের নেতা তথাকথিত সমর্থক, আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স ভেঙে 5 লাখ টাকা লুট করার জন্য। সুমনা মাহাত্রকে দেখে আপনাদের মনে হয় এ কেসও আমরা খেয়েছি? আসলে কি, উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গেছিলেন, তাতে আমার দলের, অন্য কাউকে দোষ দেবো না, আমার দলের কিছু নেতা, তাদের নাম আমি করব না, তারা উস্কানি দিয়ে করেছেন, তার জন্য কোর্টে কেস হয়েছে। আমি বলেছি কেস আমি লড়ে নেব, কিন্তু এইটা নিয়ে আমি কোর্টেও যাব না, কোথাও যাব না। আমি অপেক্ষা করছি
দল কি সিদ্ধান্ত নেয়। দলকে কি দল- জানিয়েছেন? দলকে কি ব্যাপারটা জানান? আমি কেন জানাবো? আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দলও সোশ্যাল মিডিয়ায় দেখছেন। দল কি আপনাকে কোনোভাবে ফোন করে জানতে চেয়েছিল, না কথা না না, বলেছে? কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু না, বা কিচ্ছু দলের না। তরফ থেকে কোনো আপনাকে কোনো কারণ দর্শানো বা কোনো এরকম কিছু না, কিছু? কোনো কিছু হয়নি। আজকে আমি আমার নিজস্ব তাগিদে, মানে শুধু ছেলেটা কি সিংহ মহাপাত্র এক নয়, আর নাম আমার ছেলের ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র। আপনি যতটা চাপের মধ্যে রয়েছেন, ছেলেও কি ততটা চাপের মধ্যে রয়েছে? নিশ্চিত সে থাকবে না। আজকে তার পক্ষতা তো আসেনি। তার আমি তার 28 বছর বয়সে তার বিয়ে দিয়েছি। তার বিয়েও একটা ঘটনা, সেও একটি পরিবার, তনয়া বলে আমার বৌমার নাম। সে তার বাবাকে, মানে অল্প, তার বাবার তখন বয়স হয়েছিল মনে হয় 50 বছরের, সে ট্রমাতে ভর্তি হয়েছিল, কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিঙ্গুরে। এবার সেই ভদ্রলোক, তার ওই তার 2 মেয়ে, তারা, তার মধ্যে ওই তনয়া তখন TCS-এ চাকরি করত, চাকরি এখন আর করে না। তো ওই ভদ্রলোক ওই আমার ডক্টর বোধিসত্ত্বের আন্ডারে ছিল। এবার তিনি যখন মারা যাচ্ছেন, হঠাৎ হয় না একটা, তিনি ওকে দেখে কি হলো, সে বলল এই দায়িত্ব নিতে হবে। আমায় যখন এসে বললাম, ঠিক আছে। বোধিসত্ত্ব প্রকাশ করলো যে তারপর তাদের বিয়ে হয়েছে, আমার নাতনি আছে। আবার আমার সৌভাগ্য যে আবার আরও কেউ, মানে সেকেন্ড ইস্যু তার আসতে চলেছে। আজকে আমি যাবো, ওদের বিবাহবার্ষিকী আজকে। বৌমাও কি একইভাবে ভেঙে পড়েছেন? কারণ এই যে ঘটনাটা তাকে জড়িয়ে। স্বাভাবিক সে বলছে যে বাবা এই পাচ্ছি। আমি বললাম, মা মন খারাপ করিস না, দেখ না সত্যি সে তো উদ্ঘাটিত হবেই। আর বলছি একটা বিষয় একটু বলুন না, সেটা হচ্ছে ঘটনাটা আরজি করে, আর আপনার ছেলে থাকে পিতপুরে, পাঁশকুড়ায়, তো এইটার সঙ্গে ওইটার যোগটা কিভাবে হলো? ব্যাপারটা হচ্ছে উদর পিণ্ডি বুধর গাড়ে দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে দিলে জনগণের সবাই কি আসল ঘটনা জানার চেষ্টা করবেন? এখান থেকে ধরুন সেই কাটোয়া, সেই লোক দেখে কি খোঁজ করতে আসবেন? সেই জন্য যাতে আমার মান সম্মান, আমার ছেলে, তার মান সম্মান সব দল, মানে দিদি তো জানেন সে কি ঘটনা একটা ঘটেছিল ওই SSKM-এ না কোথায়, এই ডক্টর বোধিসত্ত্বই সেটা এনে তিনি সলভ করার জন্য পরাশর ঘটনা ডাক্তার পরাশর ছিল, দিদির কাছে গিয়ে আবেদন করে বলেছিল যে আপনি আসুন দিদি, মিটে যাবেন। মিটে গেছিল সেদিন দিদি পরাভব ওই যে ছেলেটিকে মারা হয়েছে, পরাভব, তখন আমি অ্যাপেলোতে ভর্তি আছে, ওনাকে জিজ্ঞেস করুন। তো সেদিন দিদি তার পকেটে বাদাম আর ভরে দিয়েছিলেন, কাজু বাদাম, তুই চেহারা দেখে তুই খেতে ভালোবাসিস। তারপর চলে এসছে চাকরির জগতে, এখন সরকারি চাকরি, অতএব ডাইরেক্ট পলিটিক্সের কোনো ব্যাপার নেই। তখন ছাত্র ছিল, ছাত্র পলিটিক্স ছিল, এবং আমিও তাকে উৎসাহ দিয়েছি। আপনি বাবা হিসেবে দাবি করেন কি যে এই লিঙ্কের সঙ্গে বিন্দু মাত্র জড়িত না? আর আপনিই বলুন না, আপনার পদবি কি? তার সেই জায়গায় জড়িত হচ্ছে সিংহ মহাপাত্র। তা আমার ছেলে কি জড়িত কিনা এখনো সেটা কিন্তু প্রমাণিত নয়। প্রমাণিত নয়। তাহলে সিংহ মহাপাত্র, এবং নামটা মনে পড়েছে, শুভদীপ, শুভদীপ আর বোধিসত্ত্ব মহাপাত্র কি এক হয়? ছবিটাও তো এক নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ত্ব ছবি দেখেনি। সৌমেন মহাপাত্র কি, আমি তো একদম লো প্রোফাইলে থাকা লোক, মন্ত্রী হয়েও আপনাদের প্রেস ডেকে আমি এই করেছি ওই করেছি এইসব কখনো বলিনি। আপনারা এসছেন কোনো খবরের তাগিদে, আমি বলেছি। সোনাবু, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, আপনি বললেন যে আমি অপেক্ষা করেছি দল কি ব্যবস্থা নেয়। দল যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? দল যা ব্যবস্থা নেবেন তাই আমি মেনে নেব। দল যদি আপনার পাশে না দাঁড়ায়, আমি কিন্তু আমি দলের পাশে থাকবো।
আমি সবসময়, কারণ আমার আনুগত্য আমি বরাবর প্রকাশ করেছি, এই বয়সে এসে আনুগত্য আমি আর নষ্ট করতে চাই না। দল দাঁড়াবে কি না দাঁড়াবে না সেটা তাঁদের ব্যাপার, কিন্তু আমি দলের সঙ্গে আছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আজকে না, দীর্ঘ ইতিহাস, সে বলতে গেলে অনেক সময় অনেকে, যাই হোক, কারণ এক সময় মুকুল রায় এখনো বেঁচে আছেন, তার কাছে একটা চটি খাতা ছিল, সেই চটি খাতায় এখনো হিসেব লেখা আছে। আমি তো কলেজে অধ্যাপনা করেছি এবং 10 বছর আগে ভিআরএস নিয়ে নিয়েছি মন্ত্রী হওয়ার জন্য, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে। সেই আমি তখন তো আমার বিরাট কিছু নয়, সবে তৃণমূল ভবন তৈরি হয়েছে, 4 জন কর্মচারী। হোল টাইম মুকুল রায় বললেন যে সৌমেন, 4 জন কর্মচারীর মাইনে দেওয়ার টাকা নেই। কত করে মাইনে দেওয়া হবে? 2000 করে টাকা। সে সময় আমি কলেজের মাইনে পেতাম, প্রতি মাসে 8000 টাকা নিয়ে তাদের 2000 করে দিতাম। সেই ইতিহাস কেউ জানে না, বা মুকুলদা কাউকে বলেছেন কিনা জানি না, কিন্তু মুকুলদার হাতে দিয়ে আসতাম। ওই তৃণমূল ভবনে প্রথম জেরক্স মেশিন, প্রথম ফ্যাক্স, তখন হাউস জেরক্স মেশিন। আমার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আছে সেখানে সবেমাত্র কিনেছিলাম। মুকুলদা একদিন বলছিলেন, দেখ আমাদের এইসব নেই, আমি নিজে পৌঁছে দিয়ে এসেছিলাম। তো এটা করা মানেই যে দলের জন্য বিরাট করেছি তা নয়। এখন মনে পড়ে এইসব, এরপর দল যদি সত্যি আমি অসৎ হই, আমার ছেলে যদি অসৎ হয়, সরকার বাহাদুর আছেন, তারা যা সিদ্ধান্ত নেবেন, দল যা সিদ্ধান্ত নেবেন, সব আপনি মাথা পেতে নেবেন, আমার ছেলেও নেবেন। আমি আপনাদের আবার বলছি, প্রয়োজন হলে আমি এক্ষুনি ফোনতে আপনি ধরে নিতে পারেন, আমার ছেলে আছে, আজকে পেতপুর হেলথ সেন্টারেই আছেন। দিদি একটু কি ধরে দেবেন? ওটা লাগবে, আপনার বাইকটা একটু নিয়ে নাও। ওই দিকে ছিল ওটা কি নেবেন? টেবিলটা ফোনটার করে না ওখানে এসে হ্যাঁ চলে যাচ্ছে। দিদি, সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন ধরে আপনার ছেলে আরজিকর কাণ্ডে জড়িত এরকম একটা দাবি করা হচ্ছে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এই ঘটনার মূল ষড়যন্ত্রী একজনের নাম হ্যাঁ, দেওয়া বধূ। হয়েছে, শুভদীপ সিংহ মাহাবাদ। এরা কথা বলবেন একটু, আমার তো এটা তো ইয়ে নেই, স্পিকার টিকার অন করা যায় না একটু। আচ্ছা, একটু কি কথা বলবেন? আমার না, তাহলে ছেলে- লাউড স্পিকার দিয়ে দেন। এটা লাউড স্পিকার কিভাবে হয় আমি জানি না। এই তো হ্যালো হ্যালো হ্যালো, আমি তোকে ফোন করছি, দাঁড়া কাট। আচ্ছা, একটু পরে আমরা আগে এই 3 মিনিট আপনার বাইকটা আপনার বাইকটা আগে হয়ে যাক, তারপরে আপনার ঠিক আছে, বাইকটা বাইকটা হয়ে তো দিদি, এই ঘটনা সম্পর্কে কি বলবেন, যেখানে আপনার ছেলেকে বা আপনার পরিবারকে জড়িয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে, সেটা আমরাও দেখেছি। আমার একটাই বলার কথা, শুধু হেসে উড়িয়ে দেওয়া। কারণ প্রথমেই আমি সমবেদনা এবং আমার কন্যার সমাজে অভয়া চলে গেছে, তাকে যেভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ঘৃণ্য পশুদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আজকে যারা সোশ্যাল মিডিয়া করেন, মানে আমাদের মতো মানুষরা, দেখুন তারা কোথাও না কোথাও থেকে তো মশলা পান, এবং আজকের এই ঘটনা নয়, এর আগেও অনেকভাবে, আমি আমার কথা দিয়েই বলবো, বিভিন্নভাবে আমারই দলের লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরামি করেছেন। স্যার বললেন না আমি 5 লাখ টাকা জোয়ার ভেঙে নিয়েছি, তো মমতাদিকে ভালোবেসে কিন্তু আমরা তো কংগ্রেস ছিলাম, আমরা তৃণমূলে এসেছি।
সিপিএমকে তাড়াবো বলে, সোজা কথা। এবং দিদির ত্যাগ তিতিক্ষা, দিদির কষ্ট, দিদির পাশে থাকবো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। এই আদর্শ নিয়ে, শপথ নিয়ে দিদির কাছে এসছি এবং দিদির কাছেই আমরা থাকব। কিন্তু তৃণমূলের একটা অংশ, কিছু লুম্পেন আছেন, কিছু লুম্পেন তৃণমূল আছেন, সে রাজ্যই হোক, জেলাই হোক, পাঁশকুড়া শহরই হোক, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পরিবারকে অশান্তিতে রাখা, আমাদেরকে নোংরা পথে এগিয়ে দেওয়া, ঠেলে দেওয়া। আমার মনে হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের পেশা নয়। রাজনীতি আমার বাবাও করতেন, স্বর্গত ডক্টর চিত্তরঞ্জন চক্রবর্তী। তিনি গীতা মুখার্জির এগেনস্টে সে সময় সিপিএমের প্রবল অত্যাচার, সে সময়ও তিনি দাঁড়িয়েছিলেন। স্যারও ছিলেন, সৌমেনবাবুও ছিলেন, যখন লাস্টের দিকের অত্যাচার হচ্ছে তখনও তিনি এমপিও দাঁড়িয়েছেন, কাউন্সিলরও দাঁড়িয়েছেন, এই 10 নম্বরই হেরেওছেন। লাস্ট তিনি নন্দনপুরে জিতেছিলেন। আমার মনে হয় যে আমরা যে কষ্ট করে যেভাবে ভেবে এসছি, হ্যাঁ হয়তো এই যে বলছি জেলা, রাজ্য, শহর, এই সমস্ত কিছু নেতৃত্ব, এরা মনে হয়, আমি জানি না তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, বা তাদের সংসার চালানোর কোনো আয় উপায়ের সোর্স অফ ইনকামও নেই। এবং আমি বলবো সেই সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের রাজনীতি এবং দিদিকে সামনে রেখে, সরকারকে সামনে রেখে করা, যেটা আমরা কোনোভাবে করতে পারি না এবং এটা আমাদের আদর্শে লাগে। এটা কিন্তু প্রচণ্ড কষ্টের কথা। তাই হয়তো আমরা এই সমস্ত লুম্পেন তৃণমূলদের কাছে অবসোলেট। এবং এই সমস্ত লুম্পেন তৃণমূল তারাই কিন্তু এটা মশলা বা তরবারি অস্ত্র তুলে দিয়েছেন সিপিএম বিজেপির হাতে। আমরা তাদের কোনো দোষ দেখি না। বিরোধী পক্ষের লোকের হাতে আমি যদি অস্ত্র তুলে দিই, তৃণমূল যদি একটা পরিবার হয়, তাহলে সেই পরিবারের মানুষই যদি বিশ্বাসঘাতকতা করে তিনি যদি অস্ত্র তুলে দেন বিরোধীদের হাতে, তারা তো তরবারি চালাবেই, তারা তো নোংরামি করবে। কারণ এই নোংরামির কথাটা কেন বলছি জানেন? শহর নিয়ে আমাকে, এই শহরের অনেক নেতৃত্ব যা নোংরামি করেছেন, সেই নোংরামি করেও তারা এখন বহাল তবিয়তে জেলার সাহায্য নিয়ে, রাজ্যের সাহায্য নিয়ে, মানে তাদের মুখ থেকে যা শুনে, তারা এখন তোলাবাজিও চালান। এখন তোলাবাজি করতে পারছেন না। আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন, ফাঁক বাঁচতে কিন্তু গাঁ উজাড় হয়ে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দিদি পারবেন না। দিদি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে গেছে। সেই ফোঁপড়াটা কিন্তু যারা আজকে নিজেদের বড় তৃণমূলই বলেন, সেই সমস্ত লুম্পেন তৃণমূল বড় বড় পাঞ্জাবি পরে বড় বড় বক্তব্য রাখেন, প্রচুর মিথ্যে কথা বলেন, এই পাঁশকুড়াতেই জল নিয়ে নোংরামি করেছেন, এখনো করে যাচ্ছেন। যারা করছেন তাদের জন্যই আজকে কিন্তু দলটা খাস্তা হয়ে গেছে। সেই জন্য, এবং আমি আশা করেছিলাম এইভাবে মেয়েটা মারা যাচ্ছে, তার জন্য প্রত্যেকে আমরা বুক চাপড়াচ্ছি, মাথা চাপড়াচ্ছি। তার মধ্যে সিংহ মহাপাত্র হয়ে গেল মহাপাত্র। আমি ভাবছি যে সমস্ত লুম্পেন তৃণমূলরা এই মহাপাত্র সিংহ মহাপাত্রের ব্যবধান, বাপ ছেলের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে জানেন না, তাহলে সেই সমস্ত লুম্পেন তৃণমূলীরা কি আদতে তাদের বাবাদেরকেও হারিয়ে ফেলেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জানবেন। আর আমার ছেলে
যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব। এবং আপনাদের আলো বলে রাখি, যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএমওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে, করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে। আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে। আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে। কিসের ভয়ে? তারা যুক্তিতে পারবে না। তারা, আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি। এই শিক্ষাগত যোগ্যতার ভয়ে তাদের কি সোর্স অফ ইনকাম আছে যে তারা বড় গাড়ি হাঁকায়, তারা বিরাট বড় আভিজাত্য দেখিয়ে বেড়ায়? এর জন্য দরকার ব্লাড। সেই ব্লাডটা নেই। সৌমেন মহাপাত্রের অর্থ নেই, সুমনা মহাপাত্রের অর্থ নেই। যা আনি 2 টাকা রোজগার করলে 50 পয়সা নিজের জন্য রেখে 1.5 টাকা মানুষের জন্য খরচ করি। কিন্তু যারা আজ বড় বড় কথা বলেন তারা কিন্তু শুধু দলটা করছেন নিজের পকেটটা ভর্তি করতে। তারা আজ এদিকে আছেন 2021-এর বিধানসভায়। প্রত্যেকেই জানেন, সবাই রাজ্য অবধি জানেন কারা কি ভূমিকা পালন করেছিলেন। তবুও আমি অনেক কষ্টে আমি কিন্তু 6,900 ভোট লিড দিয়েছিলাম যেবারে ফিরোজা বিবি দাঁড়ান। আর আজকে 2024 সালে আবার দীপক অধিকারী দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে। 3য়বারের জন্য তিনি সাংসদ হয়েছেন এবং আমরা কিন্তু তাকে 6,110 ভোট লিড দিয়েছি। সেজন্যই বলছি, আমরা তো এত খারাপ, আমরা সব সময় তৃণমূলে থাকব। কিন্তু দয়া করে আমাদেরকে কেউ পার পরিবার, যেটা আমরা শিক্ষা, যে শিক্ষার ওপর আমরা বেশ করে দাঁড়িয়ে আছি, যেটাকে নেশা হিসেবে নিয়েছি, দয়া করে সেই সমস্ত লুম্পেন তৃণমূলদের বলবো, দয়া করে সমানে সমানে লড়াই করুন। কেন পা ধরে সমান করতে চাইছেন? বাঙালিরা কিন্তু কাঁকড়া হয়, কাঁকড়া হয়ে টানছে। কেন কাঁকড়ামি করছেন? উঠুন না বড় হয়ে, সমানটা ওইভাবে হন না। টেনে নামিয়ে ছোট করছেন কেন? যেখানে সত্যতা নেই, যার সারবত্তা নেই। কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন? এবং আমি মহামান্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে, তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে, আপ্রাণ সে করে কাজ করেছিলেন। কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি, কেউ ফোন করেনি। এটা আমাদের কাছে দুঃখের। কেন আমার ছেলেকে নিয়ে বারবার টানা হবে? ওরা ভয় পেয়েছে। মন্বন্তরে মনি না আমরা কিন্তু সব সময় সত্যের পথে থাকব, ন্যায়ের পথে থাকব। মানুষ মরবে কিন্তু একবার। আমি কোন নেতৃত্বের দিকে আঙুল তুলছি না। প্রত্যেকে সবাই সব জানে। তুমি জানো না? সবাই সব জানে। দল আছে, দল তার দেখবে। দল জানে না, উচ্চ নেতৃত্ব তারা জানে না। সরাসরি নিজের দলকে নিশানা করছেন না? নিশানা তো করছি আমি একাংশের তৃণমূল। সব তৃণমূল যদি হতো তাহলে কিন্তু তৃণমূল দলটা এতদিন চলতো না। আর আমরা বিরোধীদের কেন বলতে যাব? বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা বা অস্ত্রটা তুলে দেবে না। আমরা কি খুবই ভদ্র, আমরা চাই না। আমরা 4 দেয়ালের মধ্যে কোনো অশান্তি হলে মিটিয়ে নিতে চাই। বাইরে গিয়ে চায়ের দোকানে নোংরামি করা, এখানে ওখানে আলোচনা করা, এটা চাই না আমরা।
কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার পড়ছে এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না। কেন আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন নয়। ঠিক আছে দিদি, আপনি কোন থেকে একটু দেখে ধরুন, লাউডে দিন। ওকে ভিডিও কল করে দিন, ভিডিও কল করুন।